আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে একক চিরের দরুন অপবর্তন, এই জিনিসটা পড়বো। তো আমরা শুরু করে দেই, কারণ আমাদের হাতে সময় একটু কম, আমরা অপেক্ষা করব না, যে কয়জনই থাকুক কোনো সমস্যা নাই। আজকে মানুষ একটু কম থাকবে, এটাই স্বাভাবিক। তো আমরা শুরু করে দেই। একক চিড়ের দরুন অপবর্তন। Diffraction due to a single slit. Diffraction due to a single slit. আমাদের সাথে আছেন মোহাম্মদ তানবীর, আছেন রূপক আহমেদ চৌধুরী, আছেন। লেকচার 9 হবে? আচ্ছা, লেকচার 9, সরি। আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে ওকে ওকে, লেকচার 9 হবে, আমি এডিট করে দিব লেকচারটা শেষ হোক। লেকচার 8 তাহলে নিয়েছি না, খেয়াল নাই, মাঝখানে কিছু ক্লাস গ্যাপ গিয়েছিল তো খেয়াল নাই। আচ্ছা, ডিফ্রেকশন ডিউ টু সিঙ্গেল স্লিট, অর্থাৎ একক চিরের দরুন অপবর্তন। আচ্ছা, তো একক চিরের দরুন অপবর্তনের জন্য আমার চির কয়টা থাকবে? একটা থাকবে। তো আমি এটার জন্য সবার প্রথমে যেটা করব, একটা চিত্র এঁকে নিব। হ্যাঁ, একটা চিত্র এঁকে নিব ওস্তাদ। সবার প্রথমে আমার একটা কি আঁকতে হবে? চিত্র আঁকতে হবে। এই হলো আমার পর্দা, এইখানে ধরে নিলাম এইটা চির একটু বড় করে, ওটা অনেক জুম করে আঁকছি। হ্যাঁ, চিরটা অনেক জুম করে আঁকছি। এখন এইখানে আমার একটা লাগবে হচ্ছে একটা উত্তল লেন্স লাগবে। এখানে কি লাগবে? একটা উত্তল লেন্স লাগবে। হ্যাঁ, মাঝখানে আমার একটা উত্তল লেন্স লাগবে। কেন উত্তল লেন্স লাগবে সেটাও আমি বলতেছি। এটা একটা কনভেক্স লেন্স, কনভেক্স লেন্স বা উত্তল লেন্স, একটা উত্তল লেন্স লাগবে। এইখান থেকে আলোক রশ্মি, একদল আলোক রশ্মি কিভাবে যাবে? সোজা যাবে। হ্যাঁ, একদল আলোক রশ্মি এখান থেকে সোজা যাবে। চিত্রটা আমার সাথে সাথে আঁকেন, সুন্দর করে আঁকবো আমরা। হ্যাঁ, চিত্রটা আমার সাথে সাথে আঁকেন, আমরা খুবই সুন্দর করে চিত্রটা আঁকবো। আর অপবর্তন কি করে? অপবর্তন মানে কি? অপবর্তন, ডিফ্র্যাকশন মানে কি? অপবর্তন মানে আলোর বেঁকে যাওয়া, তাই না? আলোর বেঁকে যাওয়াটাই অপবর্তন না? বেঁকে যাওয়া। অপবর্তন মানে কি? আলোর বেঁকে যাওয়া। তাহলে বেঁকে যাওয়াটাই যদি অপবর্তন হয়, তাহলে আমরা কি করব? এখান থেকে কিছু আলো কি করবে? একটা নির্দিষ্ট কোণে বেঁকে যাবে। একটা নির্দিষ্ট কোণে আলো বেঁকে যাবে। একটা নির্দিষ্ট কোণে আলো বেঁকে যাবে। এই যে একটা নির্দিষ্ট কোণে আলো বেঁকে যাবে, একটা নির্দিষ্ট কোণে যে আলো বেঁকে যাবে, সেই কোণটাকে আমরা বলবো অপবর্তন কোণ। এই কোণটা হলো থেটা। এই কোণটা হচ্ছে আমার কি? থেটা। ঠিক আছে, আলো যে একটা নির্দিষ্ট কোণে বেঁকে গেল, এই কোণটাই হচ্ছে আমার কি? থেটা। আচ্ছা, তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে আমার ও বিন্দু, এই বিন্দুটা হচ্ছে আমার পি বিন্দু।
এবং এদের মধ্যবর্তী আমি একটা দূরত্ব নিলাম, এই দূরত্বটা হচ্ছে এক্স দূরত্ব। আর এই যে চির, এই চিরের প্রস্থ ধরে নিলাম এ বি, এই চিরের প্রস্থ আমি ধরে নিলাম এ, স্মল এ। আচ্ছা, এইবার খেয়াল করেন, এই যে চিরের প্রস্থ আমরা স্মল এ ধরে নিলাম, এখন আমরা এইখানে আরেকটা বিন্দু ধরে নিলাম, এই বিন্দুটা হচ্ছে ডি বিন্দু। এখন এই এ বিন্দু থেকে আমি এটার উপর একটা লম্ব টানবো, ঠিক আছে, আর টোটাল নিচেরটার উপরও সোজা আমি একটা লম্ব টানবো। এখন খেয়াল করেন এইখানে আমার একটা ত্রিভুজ গঠন হয়েছে। দেখেন, এই যে আমি এটা যদি সবুজ কালি দিয়ে এটা অ্যাড করে দেই, তাহলে এইখানে আমি আরেকটা বিন্দু ডি বিন্দু এইখানে ছেদ করছে, ধরে নিলাম ই বিন্দুতে ছেদ করছে, এটা সি বিন্দুতে ছেদ করছে। ভালো করে বুঝেন। আচ্ছা, এখন আমি জিনিসটা একটু ক্লিয়ারলি বোঝাই। কত কোণে বেঁকে গেছে সেটা আমরা বের করব, সেটাই আমাদের বের করতে হবে। অপবর্তন কোণ কত, সেটাই আমরা অ্যাকচুয়ালি আলটিমেটলি সেটাই আমাদের টার্গেট, সেটাই আমাদের বের করতে হবে, ঠিক আছে। অপবর্তন কোণ কত, সেটাই আমাদের আলটিমেট টার্গেট। খেয়াল করেন এখন এই যে এ আর বি বিন্দু থেকে যে আলো নির্গত হয়েছে, এদের মধ্যে পথ পার্থক্য কত? আমার কথা দেখেন, এ বিন্দু যে, আচ্ছা এইখানে প্রথমে এই কনভেক্স লেন্স কেন ব্যবহার করলাম, কেউ কি বলতে পারবেন? কনভেক্স লেন্স, এই যে উত্তল লেন্স, এটা আমি কেন ব্যবহার করলাম, এটা কি কেউ বলতে পারবেন আপনাদের মধ্যে? এই উত্তল লেন্স কেন ব্যবহার করা হয়েছে, কেউ কি বলতে পারবেন ওস্তাদ? উত্তল লেন্স কেন ব্যবহার, ভালো দেখা যাচ্ছে না, আমি এই গুন্ডা পান্ডাদের মতো বোতাম খুলে রাখছি কেন? হ্যাঁ, এই তো আমি এখন ভদ্র ছেলে। বলেন, এক বিন্দুতে মিলিত হওয়ার জন্য। হ্যাঁ, এক বিন্দুতে মিলিত হওয়ার জন্য, ছড়ায় পড়ার জন্য না ওস্তাদ, এক বিন্দুতে মিলিত হওয়ার জন্য। উত্তল লেন্সের কাজ কি? উত্তল লেন্সের আরেক নাম কি বলেন তো? উত্তল লেন্স, এটার আরেকটা নাম আছে, এটার নাম হচ্ছে অভিসারী লেন্স। অভিসারী লেন্স, এরা কি করে, আলো এক বিন্দুতে মিলিত করে। তো আমি যাতে শার্প দুটা বিন্দু পাই, এই জন্য হচ্ছে আমরা এই উত্তল লেন্সটা ব্যবহার করি, একদম শার্প দুইটা বিন্দু যাতে পাই, এই জন্য এক্সপেরিমেন্টের জন্য আমাদের এই উত্তল লেন্স ব্যবহার করা লাগে। বাস্তবেও হয়, কিন্তু সুন্দর করে যাতে আমরা পাই, সেটার জন্য আমরা এই উত্তল লেন্স আমরা ব্যবহার করি, ঠিক আছে। তো এই উত্তল লেন্স, খেয়াল করেন কি করতেছে, আমাকে দুইটা নির্দিষ্ট বিন্দু দিচ্ছে। এখন বলেন তো এ বিন্দু থেকে যে আলো নির্গত হচ্ছে আর বি বিন্দু থেকে যে আলো নির্গত হচ্ছে, তাদের মধ্যে পথ পার্থক্য কত? এ বিন্দু থেকে যেই আলো নির্গত হচ্ছে আর বি বিন্দু থেকে যেই আলো নির্গত হচ্ছে, তাদের মধ্যে পথ পার্থক্য কত? দেখেন, তাদের ভিতরে পথ পার্থক্য হচ্ছে বিসি। আমার কথা বুঝতে পারছেন? ধরেন আমার এইখান থেকে ধরেন এই বিন্দু থেকে আলো নির্গত হচ্ছে, এই বিন্দু থেকে আলো নির্গত হচ্ছে। এই স্বাভাবিকভাবেই এই এপি আর বিপি, এদের ভিতরে পথ পার্থক্য কি হবে? এ থেকে এইটার উপর একটা লম্ব টানেন, এইটারে সি বিন্দু, এইটা হচ্ছে তার পথ পার্থক্য। এই যে বিসি হচ্ছে তার পথ পার্থক্য, বিসি হচ্ছে তার কি পথ পার্থক্য। আচ্ছা, বুঝলাম। এখন এটা বুঝতে পারছেন, বিসি যে তার পথ পার্থক্য। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই কত ট্যালেন্টেড, সাই করে বুঝতে পারে। এবার খেয়াল করেন, তাহলে বিসি যেহেতু তার পথ পার্থক্য, এই বিসি তাহলে কত হবে, বিসি এর ভ্যালুটা কত হবে সেটা আমরা বের করি। এ ও বি বিন্দু হতে নির্গত আলোক রশ্মির পথ পার্থক্য
আলোক রশ্মির পথ পার্থক্য কত হবে? আচ্ছা, তাহলে আমি ত্রিভুজ এবিসিতে দেখেন এসিবি এটা সমকোণ, তাই না? এখন আমরা যদি এইটা যদি থেটা হয় বা এইটা যদি থেটা হয়, এই কোণটাও থেটা হবে। এই কোণ থেটা হইলে এই কোণ কিভাবে থেটা হবে আপনারা কেউ কেউ বলতে পারেন? এই কোণ থেটা হইলে এই কোণও কিভাবে থেটা হবে বলেন? এই কোণ থেটা হইলে এই কোণ কিভাবে থেটা হয় বলেন? বলতে পারবেন? এই রাহুল, যাই হোক আমরা কিছু না বলি, দেখেন খুবই সহজ, ঠিক আছে? এই কোণ যদি থেটা হয়, এই কোণটা কত? দেখেন এই কোণটাও কিন্তু এটার সাথে কি লম্ব, এইটাও এটার সাথে কি লম্ব বরাবর আছে, তাহলে এইটা হবে 90 ডিগ্রি মাইনাস থেটা। এটা যদি 90 ডিগ্রি মাইনাস হয়, এই টোটালটাও তো 90, তাহলে এইটা কি হবে? এইটা হবে কি? এটা হবে, এটা ধরে নিলাম এক্স, তাহলে 90 ডিগ্রি মাইনাস থেটা প্লাস এক্স ইজ ইকুয়াল টু কত? 90 ডিগ্রি, তাই না? তাহলে 90 চলে গেল, এক্স ইজ ইকুয়াল টু কী হবে? থেটা। বুঝাইতে পারছি? তাহলে এটাও কি হবে? থেটা হবে। তাহলে আমার ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে আমার লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কোণটা এখানে বিসি, সাইন থেটা, এখানে যদি আমি সাইন থেটা বসাই তাহলে হবে কি? বিসি। অতিভুজ কত? এবি, সবচেয়ে বড় বাহু, তাইলে বিসি ইজ ইকুয়াল টু কী লেখা যায়? এ বি সাইন থেটা। আর এ বি মানে কি? এ, অতএব বিসি ইজ ইকুয়াল টু কী লেখা যায়? এ সাইন থেটা লেখা যায়। বিসি ইজ ইকুয়াল টু কী লেখা যায়? এ সাইন থেটা লেখা যায়। সাবাস, এই যে ফারজানা শোভা, একাকার, কোপের পর কোপ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার খেয়াল করেন, ভালো করে খেয়াল করবেন, এখন আমরা এই যে মাঝখানের বিন্দুটা, এটা কি? কেন্দ্রীয় চরম। মাঝখানের বিন্দুটা কি? মাঝখানের এই বিন্দুটা কি? এই বিন্দুটা কেন্দ্রীয় চরম। এটা কেন্দ্রীয় চরম কেন হয়েছে? কারণ কেন্দ্রীয় চরমের সূত্র কি? এই এ সাইন থেটা পথ পার্থক্য ইজ ইকুয়াল টু কি হবে? এন ল্যামডা হবে। ব্যতিচারের ক্ষেত্রে তাহলে এন কত? এখানে 0 কেন্দ্রীয় হইলে, তাহলে এ সাইন থেটা, কারণ এইভাবে যেইটা আসতেছে, এই যে সবুজ, এদের ভিতরে কোনো পথ পার্থক্য আছে? নাই। তাহলে এইখানে 0 ইন্টু ল্যামডা, তাহলে কি হবে? এ সাইন থেটা ইজ ইকুয়াল টু কী হবে? 0 হবে। অর্থাৎ এদের ভিতরে কোনো পথ পার্থক্য থাকবে না। এটা আমাদের খুব একটা জরুরি বিষয় না। এরপর আসি, এরপর পথ পার্থক্যটা আর একটু বলা যাবে? অবশ্যই বলা যাবে। আমি আবার বুঝাই, খেয়াল করেন। এই এ বিন্দু, এই বি বিন্দু, এইখান থেকে এই বিন্দুতে গেছে, এইখান থেকে এই বিন্দুতে গেছে। বলেন তো এদের ভিতর পথ পার্থক্য কিভাবে বের করব? এটার উপর একটা লম্ব টানবো, তাহলে এই বি বিন্দু থেকে যেটা গেছে, এটা কি এই রাস্তাটুকু এক্সট্রা গেছে না? এই রাস্তাটুকু এক্সট্রা গেছে না? তাহলে এইটাই তো পথ পার্থক্য। বুঝাইতে পারছি? ক্লিয়ার? আমার কথা বুঝতে পারতেছেন ওস্তাদ? না বুঝলে আমাকে বলবেন ওস্তাদ, যে ওস্তাদ আপনি কে বুঝান, বুঝি না, আমি আবার বুঝাবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, যতবার বুঝাইতে বলবেন ততবার বুঝাবো। আচ্ছা, তো এইটুকু আমরা বুঝলাম। এখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। এইখানে একটা জিনিস আমাদের অপবর্তনের ক্ষেত্রে ব্যতিচারের ক্ষেত্রে যেটা চরম, অপবর্তনের ক্ষেত্রে সেটা অবম বা অন্ধকার। ব্যতিচারের ক্ষেত্রে যেটা চরম, অপবর্তনের ক্ষেত্রে সেটা অবম। আচ্ছা, এখন যদি আমরা গৌণ অবম এর শর্ত লিখি, গৌণ
অবমের শর্ত লিখি, তাহলে গৌণ অবম হবে যদি পি বিন্দুতে প্রথম গৌণ অবম হয়, এইটা তো উজ্জ্বল, এরপরে প্রথম অন্ধকারটাই যদি পি বিন্দু হয়, তাহলে পি বিন্দুতে যদি প্রথম গৌণ অবম হয়, তাহলে এ সাইন থেটা আমরা ধরে নিলাম কত, ল্যামডা। আচ্ছা, এইখানে আপনি বললেন যে এই যে পথ পার্থক্য এটা ল্যামডা কিভাবে ধরলেন? আমরা ধরে নিলাম এই জিনিসটা আমাদের কি সম্পূর্ণ অ্যাজাম্পশন হিসেবে ধরে নিতে হয়। কারণ কি, আলোর উপর ডিপেন্ড করে এই পথ পার্থক্য ফ্ল্যাকচুয়েট করে, সবসময় সেম থাকে না। আলোর উপর ডিপেন্ড করে এই পথ পার্থক্যটা কি হয়, এক্সপেরিমেন্টের উপর ডিপেন্ড করে ফ্ল্যাকচুয়েট করে। যদি এ সাইন থিটা ইজ ইকুয়াল টু ল্যামডা হয়, এ সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি ল্যামডা হয়, তাহলে আমি এই জায়গা থেকে লিখতে পারি এ সাইন থিটা ইজ ইকুয়াল টু 2 ইন্টু ল্যামডা বাই 2 এভাবে লিখতে পারি। এখন খেয়াল করেন আমরা দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব, একটা হচ্ছে এডিই আর একটা হচ্ছে এবিসি। তাহলে ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ এবিসিতে দেখেন এডিই আর এবিসি এর ভিতরে একটা কমন জিনিস আছে, সেটা কি, থেটা। এই থেটাটা কি কমন না? তাহলে কমন মানে কি, সদৃশ। তাহলে এই থেটা যেহেতু সদৃশ, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, সদৃশকোণী ত্রিভুজ বলতে পারি না? তাহলে সদৃশকোণী ত্রিভুজ যদি হয়, তাহলে আমি বলতে পারি সদৃশকোণী ত্রিভুজ যদি হয়, তাহলে আমি বলতে পারি বিসি বাই এডি এবি ইজ ইকুয়াল টু ডি বাই এডি, বিসি বাই এবি ইজ ইকুয়াল টু ডি বাই এডি। আর এই যে এডি, এটা কি, এটা মধ্যবিন্দু না? তাহলে এডি কে আমরা কি লিখতে পারি, এডি কে লিখতে পারি না 2ab, 2 ইন্টু এডি। সরি, এবি কে আমরা লিখতে পারি না 2 ইন্টু এডি। কারণ কি, এই এডিটা কি, এই বিসি এর এবি এর অর্ধেক। তাহলে বিসি 2 ইন্টু এডি ইজ ইকুয়াল টু ডি বাই এডি। লিখতে পারি কিনা? এবি ইজ ইকুয়াল টু 2AD। আচ্ছা, যেইটুকু মুছতেছেন ওইটুকু আবার বুঝাবেন। হ্যাঁ, আমি আবার বুঝাবো, কোনো সমস্যা নাই। গৌণ অবমটা একটু আবার, গৌণ অবম জিনিসটা কি আমি আবার বুঝাই। আমাদের কি হবে, একটা উজ্জ্বল হবে, তারপর একটা কি হবে, অন্ধকার হবে। তাহলে এই অন্ধকারটাকে বলা হয় গৌণ অবম। একটা হচ্ছে কেন্দ্রীয় চরম বাদে বাকি সব গৌণ, ঠিক আছে? তাহলে এইটা হবে প্রথম গৌণ অবম, এরপরে আবার চরম হবে, এরপর আবার অবম হবে, সেটা আবার হবে দ্বিতীয় গৌণ অবম। তো এইভাবে করে চলবে, ঠিক আছে? তো এই জিনিসটাকে আমরা বলছি গৌণ অবম। আর একটা জিনিস বলছি, ব্যতিচারের ক্ষেত্রে যেটা চরমের শর্ত, অপবর্তনের ক্ষেত্রে সেটা অবমের শর্ত। ব্যতিচারের ক্ষেত্রে অবম মানে অন্ধকার, শ্যাডো এরিয়া, অবম মানে শ্যাডো, অন্ধকার। হ্যাঁ, যেটা বুঝেন না আমি আবার বুঝাচ্ছি, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? তাহলে আমি বলছি ব্যতিচারের ক্ষেত্রে যেটা অবমের শর্ত, চরমের শর্ত, অপবর্তনের ক্ষেত্রে সেটা অবমের শর্ত। ব্যতিচারের ক্ষেত্রে যেটা চরম, অপবর্তনের ক্ষেত্রে সেটা অবম। ব্যতিচারের ক্ষেত্রে যেটা চরম, অপবর্তনের ক্ষেত্রে সেটা অবম। ক্লিয়ার কিনা? তাহলে আমরা সেই জায়গা থেকে লিখছি এ সাইন থেটা ইজ ইকুয়াল টু ল্যামডা, ঠিক আছে? এ সাইন থেটা ইজ ইকুয়াল টু ল্যামডা। আচ্ছা, তাহলে এই যে পথ পার্থক্য ইজ ইকুয়াল টু কত ধরছি, ল্যামডা ধরছি। পথ পার্থক্য ইজ ইকুয়াল টু, ওই যে এর আগে ছিল না x2 - x1 ইজ ইকুয়াল টু n ল্যামডা। তো এইটা হচ্ছে আমাদের ইয়ার ক্ষেত্রে কি বলে, চরমের ক্ষেত্রে ছিল, ব্যতিচারে। এইটা আমাদের কি হয়েছে, অবমের ক্ষেত্রে। x2 - x1 কি, এটা পথ পার্থক্য। এইটাই কি পথ পার্থক্য। এই যে এ সাইন থেটা, এটা কি পথ পার্থক্য। এ সাইন থেটা ইজ ইকুয়াল টু বিসি, এটা কিভাবে হলো, এই বিসিটা কি পথ পার্থক্য।
বুঝাইতে পারছি? আচ্ছা, এখন বললো যে দুই জায়গায় দুই রকম কেন হয়েছে, এটার পিছনে কারণ আছে। এটার পিছনে কারণ হচ্ছে চির সংখ্যা। এর আগে আমরা যেটা পড়ছিলাম এটা ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট ছিল। দুইটা চির, এটা কি জোড় সংখ্যক চিরের ক্ষেত্রে যেরকম হবে, বেজোড় সংখ্যক চিরের ক্ষেত্রে একই রকম হবে না, তার বিপরীত হবে। জোড় সংখ্যক চিরের ক্ষেত্রে যেরকম হবে, বেজোড় সংখ্যক চিরের ক্ষেত্রে একরকম হবে না, অন্যরকম হবে। বুঝাইতে পারছি? আচ্ছা, তো আমরা যেটা পড়তেছিলাম, তাহলে বিসি ইজ ইকুয়াল টু 2AD, তাহলে এডি এডি চলে গেল, এডি এডি চলে যায়, তাহলে আমরা কি লিখতে পারি? বিসি ইজ ইকুয়াল টু 2 ইন্টু ডি। বিসির জায়গায় আমরা কি লিখছিলাম? বিসির জায়গায় আমরা কি লিখছিলাম? এ সাইন থেটা, তাহলে এ সাইন থেটা ইজ ইকুয়াল টু ডি। তাহলে এ সাইন থেটারকে আবার আমরা কি লিখছি? এ সাইন থেটা ইজ ইকুয়াল টু 2D, সরি, এ সাইন থেটা ইজ ইকুয়াল টু 2D, তাই না? এ সাইন থেটার জায়গায় আমরা কি লিখছিলাম? ল্যামডা, ল্যামডা ইজ ইকুয়াল টু 2D, অতএব ডি ইজ ইকুয়াল টু কি হবে? ল্যামডা বাই 2। তাইলে দেখা গেল এর মাঝবিন্দু থেকে যদি আরেকটা আলোক রশ্মি যায়, সেই ক্ষেত্রে পথ পার্থক্য কত হবে? ল্যামডা বাই 2 হবে। এইটা যদি ল্যামডা, এ আর বি এর ভিতরে যদি পথ পার্থক্য ল্যামডা হয়, তাহলে এ আর ডি এর ভিতরে পথ পার্থক্য কি হবে? ল্যামডা বাই 2 হবে। বুঝাইতে পারছি? ল্যামডা বাই 2 হবে। তাইলে দ্বিতীয় গৌণ অবমের জন্য এটা হচ্ছে কি 2 ইন্টু ল্যামডা বাই 2, এটা হচ্ছে প্রথম গৌণ অবম। তাহলে দ্বিতীয় গৌণ অবমের জন্য কত হবে? দ্বিতীয় গৌণ অবমের জন্য, এটা প্রথম গৌণ অবমের জন্য যদি 2 ইন্টু ল্যামডা বাই 2 হয়, তাহলে দ্বিতীয় গৌণ অবমের জন্য হবে এ সাইন থেটা ইজ ইকুয়াল টু 4 ইন্টু ল্যামডা বাই 2 হবে। প্রথমটার জন্য যদি 2 ল্যামডা বাই 2 হয়, দ্বিতীয়টার জন্য কি হবে? 4 ল্যামডা বাই 2। তৃতীয় গৌণ অবমের জন্য কি হবে? তৃতীয় গৌণ অবমের জন্য হবে এ সাইন থেটা 6 ইন্টু ল্যামডা বাই 2। তাহলে এইখান থেকে বোঝা যাচ্ছে গৌণ অবমের জন্য পথ পার্থক্য এ সাইন থেটা। তাহলে গৌণ অবমের জন্য এনতম গৌণ অবমের জন্য পথ পার্থক্য এনতম গৌণ অবমের জন্য পথ পার্থক্য এ সাইন থেটা এন, এনতম গৌণ অবমের জন্য ইজ ইকুয়াল টু হবে টুয়াইস এন ল্যামডা বাই 2, টুয়াইস এন ল্যামডা বাই 2, বা এন ল্যামডাও লেখা যায়, এন ল্যামডাও লেখা যায়। বুঝাইতে পারছি? সরি, ও ডিই হবে, হ্যাঁ, সরি, বুঝাইতে পারছি কিনা? না বুঝলে আমাকে বলবেন ওস্তাদ, না বুঝলে আমাকে বলবেন প্লিজ। আমি বুঝাইতে নাই পারতে পারি, এতে কোনো সমস্যা নাই, আমার মন খারাপ হবে না একটু যে আমি বুঝাইতে পারতেছি না। আমি বারবার চেষ্টা করলে আমি আরো ভালো করে বুঝাইতে পারবো। আমি যত চেষ্টা করবো এটা আমার জন্য সুবিধা, যে আমি আরো বেটার বুঝাইতে পারবো। আমি বুঝতে পারছেন? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে কোঅপারেট করার জন্য। আবার বলবো, আবার বলি, আরেকবার আমি প্রথম থেকে রিভিউ দিই, ভালো করে বুঝেন।
আজকে আমরা একক চিরের দরুন অপবর্তন পড়তেছি, নেক্সট ক্লাসে গ্রেটিং এর দরুন অপবর্তন পড়ব, ঠিক আছে? আচ্ছা, এটা নেক্সট ক্লাসে আমরা কি করব, এইটার উপর ম্যাথ করব, এরপরে আমরা কি করব, গ্রেটিং এর জন্য অপবর্তন করব। এখানে চির একটা, এই যে লেখা আছে ওস্তাদ, এখানে চির সংখ্যা একক, একক চিরের সিঙ্গেল স্লিট, সিঙ্গেল স্লিট ওস্তাদ। পয়কিলোসেরাস পিকটাস, এটা কি ভাই? এই যে পয়কিলোসেরাস পিকটাস, এটা এটা কি কোনো বৈজ্ঞানিক নাম? আই ডোন্ট নো। আচ্ছা, আমি আরেকবার রিভিউ দিই, ভালো করে বুঝেন। আমরা এইখানে পড়তেছি কি, অপবর্তন। অপবর্তন মানে কি, আলোর বেঁকে যাওয়া বা বেন্ডিং অফ লাইট। তো আমরা দেখব প্রথমে অপবর্তনের ক্ষেত্রে প্রথমে আমরা কি নিব, একটা একক চিরের দরুন অপবর্তন পড়তেছি। তাহলে প্রথমে একটা চির, এই যে সবুজ অংশটা আছে এটা কিন্তু একটা চির। আর এইখানে উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার কেন তৈরি হইতেছে? এখানে কি আলোর উপরিপাতন হচ্ছে? অবশ্যই হচ্ছে। কারণ কি? কারণ এইখানে যখন একটা আলোক উৎস থেকে তরঙ্গ মুখ আসবে, সেই তরঙ্গ মুখের উপর প্রত্যেকটা বিন্দু, এক একটা কি, প্রত্যেকটা বিন্দু এক একটা গৌণ তরঙ্গ মুখের উৎস হিসেবে কাজ করবে। মোহাম্মদ তানভীর বলেছেন, ভাইয়া একটা অনুরোধ, লেকচার সবশেষে একটা ক্লাসে সবগুলো টপিক অর্থাৎ ব্যতিচার, অপবর্তন, সমবর্তন সবগুলো সম্পর্ক, পার্থক্য এগুলো নিয়ে ক্লাস নেবেন, তাহলে কনফিউশন থাকবে না। অবশ্যই নিব, আপনার কথা আমি আমলে নিলাম। দেখেন, তাহলে এইখান থেকে আলো যাচ্ছে, আলো যদি সোজাসুজি যাইতো, অর্থাৎ কোনো পথ পার্থক্য না থাকতো, কোনো পথ পার্থক্য যদি না থাকতো, তখন কি হইতো? পথ পার্থক্য না থাকলে তারা হচ্ছে এই যে এরকম একটা বিন্দুতে, ও বিন্দুতে ধরেন এটা মিলিত হইতো, ভালো কথা। আচ্ছা, এখন কি হয়েছে? একটা পথ পার্থক্য তৈরি হয়েছে, ধরেন পি বিন্দুতে সে মিলিত হবে। ঠিক আছে, পি বিন্দুতে এটা মিলিত হয়েছে, একটু বেঁকে গেছে, কত কোণে বাঁকছে? থেটা কোণে বাঁকছে। ঠিক আছে, থেটা কোণে বাঁকছে, থেটা কোণে বাঁকছে, থেটা কোণে বাঁকছে। এখন আচ্ছা, থেটা কোণে বাঁকছে, তো থেটা কোণে বাঁকার কারণে সে ধরেন পি বিন্দুতে মিলিত হয়েছে। এখন এই যে এ বিন্দু থেকে যে আলোক রশ্মি যাচ্ছে আর বি বিন্দু থেকে যে আলোক রশ্মি যাচ্ছে, তাদের মধ্যবর্তী পথ পার্থক্য কত? এ থেকে বি এর এই রেখার উপর আমি একটা লম্ব টানি, তাহলে যেইটা হবে সেটাই আমার পথ পার্থক্য। তাহলে পথ পার্থক্য হবে কত? এই যে বিসি, তাহলে এই যে পথ পার্থক্য ইজ ইকুয়াল টু কত? বিসি। এখন ত্রিভুজ এ বি সিতে এই কোণটা কি আমার? থেটা। তাহলে এই কোণটা যদি থেটা হয়, সাইন থেটা ইজ ইকুয়াল টু বিসি বাই এ বি। তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে বিসি ইজ ইকুয়াল টু এ বি সাইন থেটা। এ বি মানে কি? স্মল এ, তাহলে বিসি ইজ ইকুয়াল টু স্মল এ সাইন থেটা। এখন ত্রিভুজ এ ডিই এবং ত্রিভুজ এ বি সিতে, ত্রিভুজ এ ডিই এবং ত্রিভুজ এ বি সিতে বিসি বাই এ বি ইজ ইকুয়াল টু ডি বাই এডি। বিসি বাই এ বি ইজ ইকুয়াল টু ডি বাই এডি। তাহলে এ বির জায়গায় আমরা কি লিখতে পারি? 2AD লিখতে পারি। বিসি বাই 2AD ইজ ইকুয়াল টু ডি বাই এডি। এডি আর এডি চলে গেল, তাহলে বিসি ইজ ইকুয়াল টু 2D। এখন এ সাইন থেটা ইজ ইকুয়াল টু 2D। বিসির জায়গায় আমরা কি লিখতে পারি? এই যে এইখানে আমরা লিখছিলাম না, বিসি ইজ ইকুয়াল টু কি? বিসি ইজ ইকুয়াল টু, এইখানে আছে, লেখাই আছে বিসি ইজ ইকুয়াল টু কি? এখানে এ সাইন থেটা। তাহলে এ সাইন থেটা ইজ ইকুয়াল টু কি? 2DE। তাহলে এ সাইন থেটা ইজ ইকুয়াল টু যদি 2DE হয়, এ সাইন থেটার জায়গায় আমি ল্যামডা বসাইতে পারি, ল্যামডা ইজ ইকুয়াল টু 2DE, তাহলে ডি ইজ ইকুয়াল টু কি? ল্যামডা বাই 2। এখন আমরা কি বলছি? আমরা বলছি যে ব্যতিচারের ক্ষেত্রে যেটা চরমের শর্ত সেটা অপবর্তনের ক্ষেত্রে অবমের শর্ত। তাহলে এ সাইন থেটা ইজ ইকুয়াল টু ল্যামডা, পথ পার্থক্য ইজ ইকুয়াল টু ল্যামডা এন ল্যামডা, তাই না? এ সাইন থেটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা। আচ্ছা, তাহলে প্রথম গুণ অবমের জন্য এটা কি? 1 ইন্টু ল্যামডা।
তাহলে a ইজ ইকুয়াল টু 2 ল্যামডা বাই 2, দ্বিতীয় গৌণ অবমের জন্য a sin θ ইজ ইকুয়াল টু 4 ল্যামডা বাই 2, তৃতীয়ের জন্য 6 ল্যামডা বাই 2, তাহলে a sin θ ইজ ইকুয়াল টু টুয়াইস n ল্যামডা বাই 2। এটাই হচ্ছে n তম গৌণ অবমের জন্য পথ পার্থক্য। এইখান থেকে আমরা থেটা n বের করতে পারবো না, যদি ল্যামডা জানা থাকে বের করতে পারবো না, অবশ্যই বের করতে পারবো। ঠিক আছে, আর এইখানে এই এটা কি, এই এ হচ্ছে চির প্রস্থ, স্লিট উইডথ। ঠিক আছে, আমি এইটুকু বুঝাতে পেরেছি, এইটুকু বুঝাতে পেরেছি ওস্তাদ, এইটুকু বুঝাতে পেরেছি কিনা আমাকে একটু বলেন। আমি একটু আপনাদের কমেন্টগুলো দেখি, আমার ল্যাপটপটা নিচে রাখা তো, একটু নিচে বসে বসে দেখতে হয়। ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। শর্তটা হচ্ছে ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক, ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক, ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক শর্ত, ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক, ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক হইলেই সেটা কি হবে, অবম হবে। আচ্ছা, ওকে, ঠিক আছে। জোড় গুণিতক যে চরম মানে উজ্জ্বলকে বুঝায়, হ্যাঁ, ম্যাক্সিমা, আর অবম মানে মিনিমা। এখন একইভাবে গৌণ চরমের জন্য, গৌণ চরমের জন্য গৌণ চরমের জন্য গৌণ চরমের জন্য a sin theta n, এটা আমি আর আলাদা আলাদা করে লিখলাম না, হবে হচ্ছে টুয়াইস n প্লাস 1 ল্যামডা বাই 2, টুয়াইস n প্লাস 1 ল্যামডা বাই 2, অর্থাৎ ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতকে গুণিতকের জন্য কি তৈরি হবে, চরম বিন্দু তৈরি হবে, বিন্দু তৈরি, চরম বিন্দু তৈরি হবে। ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতকের জন্য আমার কি তৈরি হবে, চরম বিন্দু তৈরি হবে। ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতকের জন্য আমার কি তৈরি হবে, চরম বিন্দু তৈরি হবে। ঠিক আছে, হ্যাঁ 9 নাম্বার লেকচার। আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়ান, আমি একটু এডিট করে দিই, এটা একটু এডিট করে দিই, লেকচার যে 9 এটা একটু এডিট করে দিই, সরি সরি সরি, এডিট করে দিই। এডিট করে দিই, লেকচার 9। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গ্রেটিং এর দরুন অপবর্তন। গ্রেটিং জিনিসটা কি, এটা নেক্সট ক্লাসে আরো বিস্তারিত পড়বো, এবং হচ্ছে গ্রেটিং জিনিসটা কি সেটা আমি একটু বুঝাই দিই।
আচ্ছা, ওকে, এখন গ্রেটিং এর দরুন অপবর্তন, অপবর্তন গ্রেটিং, এটা মুছে দিই, লিখি অপবর্তন গ্রেটিং। অপবর্তন গ্রেটিং, ডিফ্র্যাকশন গ্রেটিং। খুব কাছাকাছি স্থাপিত বহু সংখ্যক সমান্তরাল এবং খুব সূক্ষ্ম চির সম্পন্ন ব্যবস্থাকে অপবর্তন গ্রেটিং বা ঝাঁঝরি বলে। এইটা মানে হচ্ছে খুব কাছাকাছি, গ্রেটিং হয় খুবই কাছাকাছি, ধরেন এইগুলা সব ছিদ্র, এই যে ফাঁকা অংশগুলা খুব কাছাকাছি অসংখ্য যদি ছিদ্র থাকে, এই যে এই সিস্টেমটা সমান্তরাল পাশাপাশি, এইটাকেই বলা হয় গ্রেটিং বা ঝাঁঝরি। বুঝাইতে পারছে? এটাকেই বলা হয় গ্রেটিং বা ঝাঁঝরি। আচ্ছা, এই ক্লাসগুলো আগামী ক্লাসে পড়াবেন, আজকে শেষ করে দেন। না না না, আরেকটু এই জাস্ট টপিকটা শেষ করব না, গ্রেটিং জিনিসটা কি সেটা বলি। আর এই গ্রেটিং কি হবে, এই গ্রেটিংটা তৈরি করা হয় কিসের সাহায্যে জানেন? ডায়মন্ড পয়েন্টের সাহায্যে গ্রেটিং তৈরি করা হয়। ডায়মন্ড কাটিং এর মাধ্যমে, ডায়মন্ড পয়েন্ট দিয়ে কাটার মাধ্যমে, ডায়মন্ড পয়েন্ট দিয়ে কাটার মাধ্যমে, ঠিক আছে, ডায়মন্ড পয়েন্ট দিয়ে কাটার মাধ্যমে। আর প্রতি ইঞ্চিতে এই ছিদ্র থাকে, প্রতি ইঞ্চিতে ছিদ্র থাকে ছিদ্র থাকে 15,000 থেকে 20,000 পর্যন্ত। প্রতি ইঞ্চিতে ছিদ্র থাকে 15,000 থেকে 20,000 পর্যন্ত, ঠিক আছে। হ্যাঁ, ক্লাস শেষ করে দিচ্ছি ওস্তাদ, ক্লাস শেষ করে দিব। 15,000 থেকে 20,000 পর্যন্ত গ্রেটিং থাকে।
আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে হ্যাঁ, গ্রেটিং ধ্রুবক। আচ্ছা, গ্রেটিং ধ্রুবক নেক্সট ক্লাসে পড়াবো না, আপনারা যেহেতু শেষ করে নামাজের সময় হয়ে গেছে, শেষ করে দিতে বলতেছেন। আচ্ছা ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। নেক্সট ক্লাসে আমরা গ্রেটিং ধ্রুবক এবং অপবর্তন সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলা একে একে করব। তো আজকের মতো এখানেই সমাপ্ত। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।